আমাকে যারা দেখছেন এবং শুনছেন, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। মেটিকিউলাস ডিজাইন, এই মেটিকিউলাস ডিজাইন শব্দটি ইদানিং অনেক ব্যবহৃত হচ্ছে। অনেকেই সুবিধাজনকভাবে সিচুয়েশনকে ম্যানিপুলেট করবার জন্যে এই টার্মটি ব্যবহার করছেন, মেটিকিউলাস ডিজাইন। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে এই টার্মটির সঙ্গে পরিচিত হয়েছেন, বিভিন্ন জায়গায় দেখেছেন, অনেকের কাছে শুনেছেন। এবং বিশেষভাবে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচার কার্য চলছে, বিশেষভাবে বলতে গেলে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে এখন যে মামলাটি চলমান আছে, হত্যা মামলা সহ মানবতা বিরোধী অপরাধের যে বিচার কার্য চলছে, সেখানে স্টেট অ্যাপয়েন্টেড ডিফেন্স কাউন্সিল বা রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এই দুজনকেই প্রতিনিধিত্ব করছেন। যেহেতু তারা অনুপস্থিত, পালিয়ে আছেন, এটি নিয়ম। তো রাষ্ট্র একজন আইনজীবী নিয়োগ করেছে, সেই আইনজীবী তাদের ডিফেন্ড করছেন কোর্টে। তো এই আইনজীবী গত দুদিন ধরে বেশ অনেক মজার ঘটনা ঘটাচ্ছেন, অনেক মজার কথা বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। গতকালও বলেছেন, আজও বলেছেন। গতকাল তিনি নাহিদ ইসলামকে জেরা করছিলেন, তখনও কিছু ইন্টারেস্টিং কথাবার্তা বলেছেন, বেশ ইন্টারেস্টিং, আপনাদের ভালো লাগবে শুনলে, রাগও উঠবে অনেক। আর আজও তিনি বলেছেন, গতকালও বলেছেন, আজও বলেছেন। গতকাল নাহিদ ইসলামকে বলেছেন, আজ বলেছেন, যেটিকে আমরা আপ বাংলাদেশ বলি, ইউনাইটেড পিপল বাংলাদেশ নতুন পার্টিটি, যেই পার্টির আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, আপ বাংলাদেশ পার্টির আহ্বায়ক, তাকে বলেছেন জেরা করবার সময় আজ কিছু কথা বেশ ইন্টারেস্টিং। দুই পক্ষকে যেভাবে তিনি জেরা করেছেন, সেই আইনজীবী মিস্টার আমির হোসেন, তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন প্র্যাকটিসিং লয়ার, তিনি এই দুজনকে প্রতিনিধিত্ব করছেন কোর্টে। তো কি তিনি বলেছিলেন, কিভাবে বলেছিলেন, আর কেন আপনাদের রাগ উঠবে এবং মজাও পাবেন বললাম এট দ্য সেম টাইম, তা আমি সব রহস্য খোলাসা করছি, শুন। তার আগে মেটিকিউলাস ডিজাইন শব্দটি, বা শব্দ না, এটি একটি ফ্রেজ, শব্দগুচ্ছ, সেটি নিয়ে একটু আলোচনা হওয়া দরকার। এই টার্মটি অধ্যাপক ইউনুস ব্যবহার করেন সর্বপ্রথম গত বছর 25 সেপ্টেম্বর নিউ ইয়র্কে তিনি যখন জাতিসংঘের সাধারণ পরিষদে হাজির ছিলেন, অংশগ্রহণ করছিলেন, তখন তিনি সেই বৈঠকের সাইড লাইনে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে বক্তৃতা করছিলেন। সেখানে তিনি এই টার্মটি ব্যবহার করেছিলেন যে জুলাই আগস্ট আন্দোলন, বিপ্লব বা অভ্যুত্থান হঠাৎ করে হয়নি, এর পিছনে একটি মেটিকিউলাস ডিজাইন ছিল, বা এটি মেটিকিউলাসলি ডিজাইন্ড ছিল। এক্স্যাক্টলি তিনি এই টার্মটি ব্যবহার করেছিলেন যে ইট ওয়াজ মেটিকিউলাসলি ডিজাইন্ড, অথবা এর পেছনে একটি মেটিকিউলাস ডিজাইন ছিল। তো সেই থেকে এই শব্দগুচ্ছ বহুল ব্যবহৃত হচ্ছে, চর্চিত হচ্ছে, প্রসঙ্গের বাইরে, প্রয়োজনে অপ্রয়োজনে, এবং বেশিরভাগ ক্ষেত্রে সিচুয়েশনকে ম্যানিপুলেট করবার জন্য। তো মেটিকিউলাস ডিজাইন শব্দটির মানে হলো, আমি বিশ্বাস করি আমার সাবস্ক্রাইবারদের সবাই জানেন এটি, ইন কেস, বাংলা অর্থ হলো নিখুঁত পরিকল্পনা, মেটিকিউলাস ডিজাইন। আর যদি বলি মেটিকিউলাসলি ডিজাইন, তাহলে নিখুঁতভাবে পরিকল্পিত, দুভাবেই টার্মটি ব্যবহার করা যায়। এই টার্মটি আসলে আরও অনেক আগে, আমেরিকা যখন ইরাক আক্রমণ করেছিল তখন, না, আমেরিকার ইরাক আক্রমণ না, তার আগে 1/11-এর কথা যদি বলতে হয়, আমেরিকাতে যে 9/11, সরি, আমাদের দেশে 1/11, আমেরিকার যে 9/11 হয়েছিল, সেই 9/11-এর কথা বলছি। তো তখন জুনিয়র বুশ ব্যবহার করেছিলেন সেই 9/11-এর অ্যাটাককে, যেখানে টুইন টাওয়ার আমেরিকার ধ্বংস হলো, হোয়াইট হাউস সহ আর অনেক জায়গায় হামলা হয়েছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে কারো। তো তখন জুনিয়র বুশ বলেছিলেন, ওই হামলাকে তিনি বলেছিলেন, ইট ওয়াজ মেটিকিউলাসলি ডিজাইনড অ্যান্ড ফ্ললেসলি এক্সিকিউটেড। ওই টার্মটি কিন্তু প্রথম ব্যবহার করা হয় ইন্টারন্যাশনালি, অনেক বেশি সেটি তখন বিভিন্ন মিডিয়াতে এসেছিল। তো যাই হোক, ইদানিংকালে আমাদের অধ্যাপক ইউনুস সেটি ইন্ট্রোডিউস করলেন, শুধু ইন্ট্রোডিউস করলেন না, নানা বিতর্কের জন্ম দিলেন। এবং অধ্যাপক ইউনুস, যেহেতু তিনিও একজন মানুষ, তার কথাবার্তায় গত 1 বছরে বেফাস কিছু কথা তিনি বলেছেন, যা না বললেও হতো, এবং সেই কথাগুলোকে কেন্দ্র করে প্রচুর বিতর্ক তৈরি হয়েছে। তিনি কোনো খারাপ উদ্দেশ্যে বলেননি, তিনি সরলভাবে কথাগুলো বলেছিলেন, বাট লোকেরা তো সবাই একই রকম না, লোকেরা সিচুয়েশন ম্যানিপুলেট করবার জন্য সেগুলো ব্যবহার করছে। যেমন তিনি বলেছিলেন, মাহফুজকে পরিচয় করে দিয়েছিলেন, মাহফুজ আলম, যে তিনি মাস্টার মাইন্ড আন্দোলনের।
এটি একটি ভুল কথা ছিল। সেই কথার কারণে মাহফুজ এখন ভালনারেবল এবং তিনিও ট্রলড হয়েছেন প্রচুর পরিমাণে। সেটি তার বলা উচিত ছিল না, অপ্রয়োজনীয় কথা ছিল। আর এই কথাটিও অপ্রয়োজনীয় ছিল যে জুলাই আগস্ট আন্দোলন মেটিকিউলাসলি ডিজাইন ছিল। আমি মনে করি তিনি না বুঝেই ইমোশনালি কথাটি বলেছেন। জুলাই আগস্ট আন্দোলন কোনো মেটিকিউলাস ডিজাইন ছিল না, কখনোই না। আচ্ছা, এইবার সেই উকিল সাহেবের আলোচনায় আসি। নিশ্চয়ই আমাদের মধ্যে অনেকেরই মুভি দেখবার অভ্যেস আছে। ছোটোবেলায় আমরা মুভি দেখেছি স্কুল কলেজ লাইফে বা বিশ্ববিদ্যালয় লাইফে। তো সেই মুভিতে আমরা অনেক সময় দেখেছি একজন উকিলের ভূমিকা, বিশেষভাবে তিনি যদি ক্রিমিনাল লয়ার হন। কোর্টে আমরা দেখেছি চমৎকার সব প্লিডিং কিংবা জবানবন্দি, আসামিকে জেরা করা, ক্রস এক্সামিন করা, এগুলো আমরা দেখেছি। তো অনেক সময় আমাদের মনে হয়েছে, এমন রাগ হয়েছে উকিলের সেই স্ট্রং জেরা করবার স্টাইলটি দেখে, এবং যে স্টাইলটি কিনা অনেক সময় আমাদের পছন্দের নায়ক নায়িকার বিরুদ্ধে গিয়েছে, ভিলেনের পক্ষে গিয়েছে। তা আমাদের প্রচণ্ড রাগ হয়েছে। আমারও দু একবার এমন হয়েছিল, ইচ্ছে করছিল পর্দা ভেঙে গিয়ে উকিলকে একটা ঘুষি মারি, কিন্তু সেটা পারিনি সেদিন, আসলে সম্ভব ছিল না। আপনাদেরও কারো কারো এরকম মনে হতে পারে, কারণ নিশ্চয়ই উকিল সাহেব এরকম বলতেন, ইউর অনার, এই চৌধুরী সাহেব সমাজের একজন উচ্চবিত্ত শ্রেণীর মানুষ, তার মান মর্যাদা বিত্ত বৈভব কোনো কিছুর অভাব নেই, সমাজের একজন এলিট। আর এই যে বস্তির মেয়েটিকে দেখতে পাচ্ছেন, ফকিন্নির মেয়ে, এই মেয়ে এবং তার পরিবার চৌধুরী সাহেবের অর্থবিত্তের লোভে পড়ে তার একমাত্র ছেলের পেছনে পড়েছে, এবং একমাত্র ছেলের পিছনে এই বস্তির মেয়েটির বাবা তার মেয়েটিকে লেলিয়ে দিয়েছে। তখন প্রতিপক্ষের উকিল বলছেন, অবজেকশন ইউর অনার, আমার মক্কেলকে ছোট করা হচ্ছে, সামাজিকভাবে হেয় করা হচ্ছে। তখন জাজ সাহেব গুরু গম্ভীরভাবে বলছেন, অবজেকশন সাস্টেইনড, মানে আপত্তি গ্রহণযোগ্য হলো, এই বিষয়ে আর কথা বলা যাবে না, বেশি কথা বলে ফেলেছেন আপনি। উকিলকে ধমক দিলেন তিনি। অথবা কথা যদি না হয় সেরকম, তাহলে অবজেকশন ওভাররুলড, আপত্তি টিকবে না, আপনি কি বলতে চান বলে যান। তো এই আর্গুমেন্টগুলোর সঙ্গে আমাদের অনেকেরই পরিচয় আছে। তো একটি এরকম চমৎকার প্লিডিং উপভোগ্য হতে পারে অনেক সময়। তো সেটি আমরা দেখছি। রাষ্ট্র নিযুক্ত আইনজীবী, কিন্তু তিনি চমৎকার কাজ করছেন হাসিনার পক্ষে। এখানে আমি তার প্রশংসা করছি না, এবং তিনি হাসিনার পক্ষে কাজ করছেন সেজন্য খুশিও না আমি চাই হাসিনার প্রতিটা অপরাধের জন্য সুষ্ঠু বিচার হোক। তো আমি তাহলে কি বলতে চাইছি এখানে, আমি দুটো জিনিস বলতে চাচ্ছি। একটি হলো, অনেকের ধারণা যে তিনি তো স্টেট অ্যাপয়েন্টেড লয়ার, নিশ্চয় অধ্যাপক ইউনূসের পক্ষে কথা বলবেন, অন্তর্বর্তী সরকার যেরকম চান তিনি সেইভাবে বয়ান দেবেন, হাসিনার বিরুদ্ধে যাবে সব কিছু। সেই চিন্তাটি, সেই ধারণাটি, সেই স্টেরিওটাইপ ভয়ঙ্করভাবে ফ্লড কিংবা ত্রুটিযুক্ত, একদম বাজে কথা। তিনি যেভাবে প্লিড করছেন, আমি মুগ্ধ হচ্ছি তার ফরেন্সিক স্কিল দেখে। তিনি গতকাল যেটি বলছিলাম, নাহিদ ইসলামকে জেরা করছিলেন, তো একটু দেখে নেই তার জেরা করবার স্টাইল। নাহিদ ইসলামকে তিনি গতকাল কি বলেছিলেন। আইনজীবী আমির হোসেন দাবি করেছেন, গত বছরের 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন। আমার সেই ছোটবেলায় কলেজ লাইফে মুভিতে যেসব উকিল দেখেছিলাম, উকিলরা মিথ্যাকে সত্য বানাচ্ছিল, ঠিক সেরকম লাগছে এখন। খুবই দক্ষ একজন মিথ্যাকে সত্য বানাবার উকিল তিনি, এরকমটি মনে হচ্ছে। আচ্ছা, তিনি ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। ইউর অনার, তিনি কিন্তু বলেননি কোন পরিস্থিতিতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। আচ্ছা, রবিবার 21 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরা করার সময় এমন দাবি করেন তিনি। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে চলা বিচারে 47তম সাক্ষী হিসেবে 2 দিন সাক্ষ্য দেন নাহিদ। জবানবন্দিতে দেওয়া নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাখ্যান করেন আমির হোসেন। তিনি বলেন, 2024 সালের 3 আগস্ট সরকার পতনে ডাকা এক দফা কর্মসূচি দীর্ঘদিনের পরিকল্পনার প্রতিশ্রুতি ছিল। এই আন্দোলনের পেছনে দেশি বিদেশি শক্তির হাত ছিল। দেশি বিদেশি শক্তির ইন্ধন ছিল বিধায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। স্টেট ডিফেন্সের এমন কথায় আপত্তি জানান প্রসিকিউশন। তাদের মতে এই মামলায় এমন আলোচনা করার সুযোগ নেই, মামলা সম্পর্কিত কথা বলাই উত্তম। এই সময় শেখ হাসিনার আইনজীবী বলেন, ডক্টর ইউনূসকে জড়িয়ে কোনো কথা বলা সমীচীন মনে করি না, কিন্তু সাক্ষীর বক্তব্যের খাতিরে বলতে হচ্ছে। শেখ হাসিনা ও কামালকে নির্দোষ দাবি করে
তিনি বলেন, আন্দোলন দমনে হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহারের কোনো নির্দেশ দেননি শেখ হাসিনা। মূলত জনগণের জানমাল ও শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সর্বোত্তম চেষ্টা করেছেন। এছাড়া 2024 সালের জুলাই আগস্টে কোনো মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়নি, তাই এই আসামিরা অপরাধের জন্য দায়ী নয়। আমির হোসেনের এমন প্রশ্নের জবাবে এসব সত্য নয় বলে জানান সাক্ষী নাহিদ ইসলাম। একই সঙ্গে 5 আগস্ট সারা দেশে চালানো হত্যাযজ্ঞ ও নির্যাতন সম্পর্কে সমন্বয়ক হাসনাত সার্জিসের কাছে জানতে পেরেছেন বলেও জানান তিনি। আজ সকাল 11টার পর দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে নাহিদের জেরা শুরু হয়। দুপুর 12:30টায় জেরা শেষে তিনি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তো বলছিলাম, দুজনকে জেরা করেছেন এই আইনজীবী আমির হোসেন। তা আমরা নাহিদ ইসলামের জেরাটি শুনলাম। আমরা এখন চট করে দেখে নেব ইউনাইটেড পিপল বাংলাদেশ বা আপ বাংলাদেশ পার্টির আহ্বায়ক মোজাহিদুল আহসান জুনায়েদকে তিনি কিভাবে জেরা করেছিলেন। দুঃখিত প্রিয় দর্শক, মেটিকিউলাস ডিজাইন নিয়ে কথা বলবো এখন, যেখানে তিনি মেটিকিউলাস ডিজাইন টার্মটি ব্যবহার করেছিলেন। সরকার উৎখাত ছিল মেটিকিউলাস ডিজাইনের অংশ। গত বছরের 31 জুলাই গণগ্রেপ্তারের প্রতিবাদে আদালত অভিমুখে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা, এছাড়াও 1 আগস্ট রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি এবং 3 আগস্ট সরকার পতনের 1 দফা কর্মসূচি ঘোষণা ছিল বৈধ সরকারকে উৎখাতের মেটিকিউলাস ডিজাইনের অংশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষীর জেরায় এমনটি দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। তিনি বলেন, জুলাই আন্দোলন চলাকালে ফেসবুক প্রোফাইল লাল করাটা ছিল আন্দোলনকারীদের দীর্ঘদিনের লালিত নীল নকশার অংশ। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনাদের তাকে ডিজিটালি ঘুষি মারতে ইচ্ছে করছে, কিন্তু সুযোগ নেই। চলুন আমরা নিজেদের কন্ট্রোল করি। আমারও ইচ্ছে করছে আসলে, এবং আমি নিজেও আমার প্রোফাইল লাল করেছিলাম, এখনও বোধহয় লালই আছে। আমি ফেসবুক তেমন অ্যাক্টিভলি ব্যবহার করি না, বাট প্রোফাইল লাল করেছিলাম, এটা মনে আছে আমার। আচ্ছা, আপনারাও করেছেন আই এম শিওর। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন ট্রাইব্যুনাল 1-এ ইউনাইটেড পিপলস বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদের সাক্ষীর জেরায় তিনি এমনটি দাবি করেন। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 48তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন জুনায়েদ। এদিন ট্রাইব্যুনালের বিচার কার্যের শুরুতেই জুনায়েদকে জেরা করেন আমির হোসেন। এক পর্যায়ে তিনি বলেন, কোটা সংস্কার সমাধানের জন্য যথেষ্ট আন্তরিক ছিলেন শেখ হাসিনা, কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর আন্তরিকতা উপেক্ষায় একের পর এক বেআইনি কর্মসূচি দিয়েছেন আন্দোলনকারীরা। সেই চৌধুরী সাহেবের উকিলের মতো কথা বলছেন তিনি, প্রিয় দর্শক। এছাড়া আন্দোলনকারীদের উদ্দেশ্যে রাজাকারের বাচ্চা বা নাতিপুতিও বলেননি প্রধানমন্ত্রী। কি ভয়ঙ্কর মিথ্যাচার! চমৎকারভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন একটি মিথ্যাকে। খুব ভালো উকিল। আমির হোসেনের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথার সঠিক অর্থ অনুধাবনে ব্যর্থ হয়ে রাজাকার স্লোগান দিয়ে আন্দোলনকারীরা নিজেদের নিজেরাই ছোট করেছেন। এছাড়া গত বছরের 16 জুলাই ছাত্রলীগ পুলিশের হামলায় আন্দোলনরত ছাত্রছাত্রীরা নিহত হননি। ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছিল। জবাবে সাক্ষী জুনায়েদ বলেন, আন্দোলন দমন করার উদ্দেশ্যেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়। পরে তার কাছে প্রশ্ন রেখে আমির হোসেন বলেন, জুলাই আন্দোলনে আপনিও একজন ষড়যন্ত্রকারী ছিলেন? তার এমন প্রশ্ন সত্য নয় বলে জানান সাক্ষী। তিনি বলেন, আন্দোলনে কোনো ষড়যন্ত্র ছিল না। এই সময় আমির হোসেন বলেন, আন্দোলনকারীরা ষড়যন্ত্র করে টার্গেট করে লোকদের হত্যা করেছে। একদম হাসিনার সুরে কথা বলছেন, আওয়ামী লীগ স্পেন্সারদের সুরে কথা বলছেন তিনি।
কেননা এত আন্দোলনকারীর মধ্যে অল্প সংখ্যক কেন মারা যাবে, বা আপনিও নিরাপদে ছিলেন কিভাবে? জবাবে এটা সত্য নয় বলে জানান জুনায়েদ। শেখ হাসিনার এই আইনজীবী আরও বলেন, 21 জুলাই কোটা সংস্কার বিষয়ে আপিল বিভাগে একটি আদেশ হওয়ার কথা থাকায় ছাত্রদের আন্দোলন বন্ধ করতে বলা ছিল সরকারের আন্তরিকতার বহিঃপ্রকাশ। এছাড়া ফেসবুক প্রোফাইল লাল করা সহ সব কর্মসূচি ছিল আন্দোলনকারীদের দীর্ঘদিনের লালিত নীল নকশার ফলশ্রুতি, অর্থাৎ সরকারকে উৎখাতের মেটিকিউলাস ডিজাইনের অংশ। জবাবে জুনায়েদ বলেন, এটা ছিল সরকারের নাটক। আমাদের কর্মসূচি ছিল ন্যায্য দাবির প্রতিফলন। সরকারের কোনো আন্তরিকতা ছিল না, বরং দুরভিসন্ধি ছিল। প্রিয় দর্শক, আমি খুব এনজয় করেছি এই জেরাগুলো, দুটো জেরা। আপনাদের কেমন লেগেছে? কোনো অতীত স্মৃতির সঙ্গে মেলাতে পারেন কিনা? কোনো কাল্পনিক জেরা কিংবা প্লিডিং কিংবা ক্রস এক্সামিনেশন যা আপনাদের মনে আছে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। কথা হবে আবার অন্য কোনো এপিসোডে।